ক্ষমা চেয়েও লাভ হলো না সেনাপ্রধানের। অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালেন তাজুল ও নাবিলা। শেষমেশ বাংলাদেশ সেনাবাহিনীতে এক কলঙ্কিত অধ্যায় রচিত হতে যাচ্ছে, যার নায়ক তাজুল ইসলাম এবং ভিলেন সেনাপ্রধান। তবে তাজুল ইসলামকেও ছাড় দিবে না সেনাবাহিনী। সেনাবাহিনীর মূল টার্গেট এখন তাজুল ও নাবিলা ইদ্রিস। আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপে তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিলেন। মানবতা বিরোধী অপরাধে 3 মামলায় 15 জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা সেনানিবাসের সাব জেলে বন্দী রয়েছেন। 22 অক্টোবর বুধবার থেকে তারা সেখানে অবস্থান করছেন। দর্শক, বারবার ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না জেনারেল ওয়াকারুজ্জামানের। 15 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন তাজুল ইসলাম। এমনকি নাবিলা ইদ্রিস যে হুঙ্কার দিয়েছেন 15 জন সেনা কর্মকর্তার ফাঁসি নিশ্চিত হতে যাচ্ছে। এমনকি সেই ব্রিগেডিয়ার জেনারেল আজিম তিনি যে হুঙ্কার দিয়েছেন, বারবার তার কাছে কেন ক্ষমা চাইছেন সেনাপ্রধান। দর্শক, তার বক্তব্যটি শুনতে পারবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু মূল তথ্যগুলো জানতে পারবেন। না টেনে দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন প্রিয় দর্শক। ক্ষমা চেয়েও লাভ হলো না সেনাপ্রধানের। অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালেন তাজুল ও নাবিলা। শেষমেশ বাংলাদেশ সেনাবাহিনীতে এক কলঙ্কিত অধ্যায় রচিত হতে যাচ্ছে, যার নায়ক তাজুল ইসলাম এবং ভিলেন সেনাপ্রধান। তবে তাজুল ইসলামকেও ছাড় দিবে না সেনাবাহিনী। সেনাবাহিনীর মূল টার্গেট এখন তাজুল ও নাবিলা ইদ্রিস। অবশেষে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন এক মোড়ে এসে পৌঁছালো, যেখানে ক্ষমতাধর অপরাধীরাও আইনের সামনে মাথা ঝুঁকাতে বাধ্য হলো। বছরের পর বছর ধরে গুম ও খুনের অভিযোগে যেসব সেনা কর্মকর্তা ছিল ধরাছোঁয়ার বাইরে, আজ তারাই হাজির হয়েছে আদালতের কাঠগড়ায়। ইতিমধ্যে বহুল আলোচিত ঘাতক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের এই বিচার তাদের জীবনের ইতি টানবে, এটাই ধারণা করা হচ্ছে। সম্প্রতি আদালত তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি, যেখানে দেশের সাধারণ জনগণকে গুম ও খুনের অপরাধে সেনা কর্মকর্তাদের হাজির হতে হয়েছে আইনের কাঠগড়ায়। ইতিহাসের এমন বিরল ঘটনা মূলত সম্ভব হয়েছে দেশের একদল সাহসী, নৈতিক ও দৃঢ় মনোবল সম্পন্ন মানুষদের জন্য। তাদের মধ্যে রয়েছেন গুম কমিশনার সদস্য নাবিলা ইদ্রিস, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আমান আজমি এবং মীর কাশেম আলীর পুত্র আহমেদ বিন কাশেম। তারা সম্মিলিতভাবে প্রমাণ করেছেন আইনের সামনে অপরাধীর পরিচয় বা প্রভাব কখনোই টিকে থাকতে পারে না, বিশেষ করে সেটা যখন হয় একটি সুষ্ঠু ন্যায় বিচার। কারণ আইনের কাছে সবাই সমান, সে হোক কোনো ক্ষমতাধর ব্যক্তি অথবা সাধারণ কোনো মানুষ। অথচ একসময় কেউ কল্পনাও করতে পারেননি দীর্ঘদিন ধরে শোষণ করে আসা এই সকল সেনা কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। আজ এটাই যেন অদৃশ্যমান হচ্ছে সকলের সামনে। বহু বছর ধরে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা এসব প্রভাবশালী কর্মকর্তা অবশেষে আদালতের সামনে হাজির হতে বাধ্য হয়েছেন। এই ঘটনা শুধু আইনি নয়, নৈতিক সাহসের এক বিরল দৃষ্টান্ত। বিশ্লেষকরা বলছেন, বিচার কার্যক্রম শুরু করাটা ছিল রাজনৈতিকভাবে ক্ষমতাসীনদের অপসারণের চেয়েও কঠিন একটি চ্যালেঞ্জ। কারণ এটি শুধুমাত্র একটি মামলার বিচার কার্য নয়, বরং রাষ্ট্রযন্ত্রের একটি জটিল ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। তবু নাবিলা ইদ্রিস, তাজুল ইসলাম, আমান আজমি এবং আহমেদ বিন কাশেমরা সেই কঠিন পথটিকেই বেছে নিয়েছিলেন, যেখানে বারবার জীবনের ঝুঁকি থাকলেও তারা পিছিয়ে যায়নি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো নির্বাচিত সরকার এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, অথচ এখানে কয়েকজন নির্ভীক আইনজীবী ও মানবাধিকার কর্মী নিজেদের নিরাপত্তা বিসর্জন দিয়ে এমন এক ইতিহাস গড়েছেন, যা ভবিষ্যতে স্বৈরশাসক কিংবা ক্ষমতাসীন কর্তৃপক্ষের নির্দেশে গুম ও খুনের সংস্কৃতিকে রুখে দিবে। তাদের এই পদক্ষেপ আসলে এক নতুন রাজনৈতিক নীতির সূচনা করবে, যেখানে রাষ্ট্রের ক্ষমতার সীমা নির্ধারিত হবে মানবাধিকারের ভিত্তিতে। এদিকে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই বিচার কার্যক্রমে তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সরকার, ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। তার মতে, গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে অপরাধী। তাদের দোষ কোনোভাবেই সমগ্র প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর উপর চাপানো উচিত নয়। এটি কেবল অনৈতিক নয়, বরং জাতীয় স্বার্থের পরিপন্থী, যা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর জন্য হয়ে উঠতে পারে বেশ সুবিধাজনক। এভাবে তাজুল ইসলামের নাম বাংলাদেশের আইনাঙ্গনে এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে। তিনি এমন এক আইনজীবী যিনি রাজনৈতিক চাপ, গ্রেফতার, এমনকি হুমকির মুখেও নিজের নীতির সঙ্গে আপোষ করেননি। 2015 সালে রাজনৈতিক কারণে কারাবরণ করলেও তিনি কখনোই ন্যায় বিচারের পথ থেকে সরে যাননি, বরং তখন থেকেই তিনি সমাজের ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার
প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, যদি হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত না হন তবে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে। তার সেই দৃঢ় অবস্থানের ফলে আদালতে হাজির হতে বাধ্য হন এই প্রভাবশালী অভিযুক্তরা, যাদের অনেকেই এতদিন নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে এসেছে। অন্যদিকে নাবিলা ইদ্রিস গুম কমিশনের সদস্য হিসেবে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন গুম ও খুনের নেপথ্যে থাকা সত্য উদ্ঘাটন করার জন্য। রাজনৈতিক চাপ, বিভিন্ন কটাক্ষ ও ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও তিনি কখনোই নতি স্বীকার করেননি। তাকে একসময় জামায়াতের ঘনিষ্ঠ ও নিয়োগ বাণিজ্যকারী বলে অপবাদ দেওয়ার চেষ্টা করা হলেও আজ তার সততা ও সাহসের প্রমাণ খোলা বইয়ের মতো উঠে এসেছে সবার সামনে। তিনি এমন এক বাস্তব চিত্র উন্মোচন করেছেন যা শুধু বিচার প্রক্রিয়ার ভিত্তি তৈরি করেননি, বরং ভবিষ্যতের জন্য পাঠিয়ে দিয়েছে একটি সতর্ক সংকেত, যেখানে আর কোনো অপরাধীর ক্ষমতার আড়ালে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। সব মিলিয়ে সেনা কর্মকর্তাদের বিচারের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে সকলের দৃষ্টিতে। আমি মনে করেছি, আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপে তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, উনি আমাকে অনুরোধ করেছিলেন, অনেকে আমাকে, সাবেক এবং বর্তমান। আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে জেনারেলগুলো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্যই মামলা করিনি। আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এদেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, ব্যারিস্টার অ্যাম্বাসেডর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, ভয়াবহ হুমকির মুখে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাইজুল ইসলাম, এমনকি সেই গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস। তারা দুজনেই কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে এরকম অ্যাকশন নিয়েছে, না হলে কিন্তু সেনা কর্মকর্তারা এরকম বিচারের আওতায় আসতো না। দর্শক, মামলা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিম। তার মামলার পর কিন্তু সেনাবাহিনীর ভিতরে ঢুকে গোয়েন্দা তত্ত্ব বের করেছে সেই গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস। তিনি মহিলা হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন, ইতিপূর্বে কোনো মহিলা এরকম ইতিহাস সৃষ্টি করতে পারেনি। কেননা সেনাবাহিনীর ভিতরে ঢুকে সেনাবাহিনীর কর্মকর্তারা যে গুম খুন করেছে সেই তথ্য বের করে আনা কিন্তু খুবই কঠিন। কেননা সেনাবাহিনীর ভিতরে তাকে গোয়েন্দা সংস্থা, তারাও কিছুতেই টের পায়নি। দর্শক, তারও পাশাপাশি দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তিনি একটি হুমকি দিয়েছেন। সেই হুমকির পর কিন্তু লাইন ধরে আদালতে চলে গিয়েছে সেই সেনা কর্মকর্তারা। সেজন্য কিন্তু জাতি তাদেরকে কিছুতেই বলতে পারবে না, কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে হুমকি দিচ্ছে বলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। দর্শক, তাদের যদি এরকম কিছু হয় তাহলে সেনাবাহিনীকে শেষ করে দিবে বাংলাদেশের জনগণ। ক্যান্টনমেন্টের প্রত্যেকটি ইটও খুলে নিতে পারে সাধারণ জনগণ। দর্শক, আপনি কি চান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার হোক? আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।